नमस्कार। गल्पकथाकृति शर्ट स्टोरी चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आजके नरेंद्रनाथ मित्रेर एकटी गल्प आपनादेरके शोनाबो, अभिन्न हृदय। भोर होते ना होतेई दोला स्वामीके ठेले तुलल। कि गो, ओठो ओठो, आज जे तुमी बाजार करबे बोलेछिले। केन, आजके की? बारे, तुमी निमंत्रण करे एसेछो, तुमी भूले गेले? आज ना ओरा खाबे? एबार असितेर मने पड़ेछे, तबु स्त्रीर मुखेर दिके चेये हेसे बोल्ल, कारा खाबे जानो? जाओ तो, आमी जानी ना। दीर्घांगी तन्नी सुंदरी स्त्रीर मुखेर ओई आरक्त आभास देखे और मधुर भंगिर आमी जानी ना जार बाच्य और व्यंजना सम्पूर्ण आलादा सेई ध्वनिटुकु शुने असितेर मने हलो, तबे कि आमी भूल करेछि? तबे कि प्रणबके आमार एखाने आसते खेते ना बोललेई भालो हतो। नेटेर बड़ मशारी एखोनो तोला हयनि। सिंगल बेडर दुखाना खाट जुड़े बड़ो करे बिछाना पाता, दुजोनेर जोन्नो नय, तीन जोनेर जोन्नो। दुजोनेर माझखाने 3 बछर आगे आरो एकजन एसेछे, बिन्नी। सेई मध्यवर्तिनी शिशु कन्याके ओरा आलादा बेबी कटे राखे ना। प्राचीन धारा अनुयायी से बाप मार काछेई शोय। घरेर मধ্যে मशारी टांगाले जेमन आलादा घर हये ओठे, तेमनि मेয়ের জন্য নিজেদের বিছানার ওপরই অয়েল ক্লথ বিছিয়ে আলাদা বিছানা পাতে দোলা। রাত গভীর হলে মধ্যবর্তিনীকে পার্শ্ববর্তিনী করে রাখে। কতটুকু সময়ের জন্যই বা? সেই বক্ষের মণি একবার মায়ের বুকে ঘুমোয়, আবার বাপের বুকে। বিছানায় সে কতটুকু সময়ই বা থাকে? বিন্নি বাপের মতোই লেট রাইজার, কিন্তু মায়ের মতোই দেখতে সুন্দর। ঘুমন্ত মেয়ের মুখ থেকে চোখ ফিরিয়ে নিয়ে অসিত স্ত্রীর দিকে আবার তাকালো। তারপর হেসে বলল, আমি কিন্তু জানি তোমার ফর্মার লাভার আর আমার ফর্মার ফ্রেন্ড সে আজ খাবে আমাদের বাড়িতে। সে নয়, তারা সপরিবারে। ছি, কি যে যাতা বলছো না। তারপর মেয়ের দিকে ইশারা করে বলল, জানো না, ও আজকাল সব বুঝতে পারে, সব বলতে পারে। তোতা পাখির মতো যা শোনে তাই বলে। কিন্তু ও তো ঘুমোচ্ছে, নিশ্চয়ই আমার মতো কপট নিদ্রা এখনো শেখেনি। তোমার কপট নিদ্রাও আছে নাকি? নিজের মুখই তাহলে স্বীকার করছো? করব না কেন? আমি আমার সব অপরাধী অকপটে স্বীকার করি। দোলা স্বামীর দিকে তাকালো। দুজনেই এক মুহূর্ত চুপ করে রইল। দোলা জানে অপরাধ যদি হয়ে থাকে তা শুধু অসিতের একার নয়, তাতে তারও অংশ আছে। স্ত্রীর ভাবান্তর দেখে অসিতের কষ্ট হলো। গুরুভার উড়িয়ে দেওয়ার জন্য হেসে বলল, আমি সব অপরাধী স্বীকার করি। ঘুম ভাঙলেও মাঝে মাঝে ঘুমের ভান করে পড়ে থাকি, কেউ মুখের কাছে মুখ নিয়ে ডেকে দেবে বলে। আশায় আশায় থাকি তার মুখখানা যদি আরও একটু এগিয়ে আসে। দোলা কোনো জবাব না দিয়ে মশারির দড়ি খুলতে লাগলো। তারপর এক সময় বলল, এবার দয়া করে উঠে পড়ো তো, আজ তো রবিবার, তাড়াতাড়ি বাজারে না গেলে কিচ্ছু পাবে না। বাজার করায় অসিতের তেমন উৎসাহ নেই, পারেও না, তেমন পছন্দও করে না। দোলাই সব করে। বাড়ির কাছেই বাজার, তেমন কোনো অসুবিধা হয় না। বাজারে অনেক মেয়েই আসে আজকাল, তাতে অগৌরবের কিছু নেই। অসিত বলে, যুগটা যখন নারী প্রগতির, এইসব বাজার টাজারের ভারও তোমাদেরই নেওয়া উচিত। তাছাড়া যে রান্না করবে সেই যদি বাজার করে তাতে সুবিধাও হয়, নিজের পছন্দ মতো বাজার করে নিয়ে আসতে পারে। বাজারে গিয়ে রান্নাঘরটাকে সে যেন চোখের সামনে দেখতে পায়। আর অসিত বাজারে গেলে তো তা হয় না, কেবল দোকানদারের সঙ্গে ঝগড়া হয়, মেজাজ ঠিক থাকে না। নিজের কুঁড়েমির সমর্থনে যুক্তির অভাব হয় না অসিতের। দোলাও প্রতিবাদ করে না, নিজের হাতে ঘরের বাইরে সব কাজ করে। অবশ্য ওকে সাহায্য করবার জন্য কেউ না কেউ থাকেই।
কখনো বা কোনো বাচ্চা ছেলে পাওয়া যায়, কখনো বা কোনো বুড়িকে, কখনো বা মাঝবয়সী কোনো অনাথা মহিলা। তাকে দিয়ে সব কাজ করাতে সংকোচ হয় দোলার। কেউ স্থির হয়ে থাকে না। কিছুদিন ধরে রাত দিনের লোক নেই। ঠিকে ঝি আছে একটা। গঙ্গাকে দিয়েই দোলা রেশন তোলায়, মিল্ক সেন্টার থেকে দুধ আনিয়ে নেয়। তবু সব কাজ তাকে দিয়ে চলে না। স্ত্রীর ভাবসাব দেখে অসিত বুঝতে পারল আজ আর সে বাজারে যাবে না। বাজারটা তাকেই করতে হবে। অসিত বাথরুম থেকে হাত মুখ ধুয়ে এলো। চা খেতে বসল স্ত্রীর সঙ্গে। দুখানা রুমের ফ্ল্যাটে আলাদা ডাইনিং রুম নেই। রান্নাঘরের সামনেই ডাইনিং প্লেস আছে। সেখানেই টেবিল চেয়ার পেতে সুন্দর একটি খাবার ঘর করে নিয়েছে দোলা। টেবিলখানা নিতান্ত ছোট নয়, অন্তত দুজন লোক একসঙ্গে বসে খেতে পারে। অসিতের এখন যা আর্থিক সঙ্গতি, তাতে তার চেয়ে ভালো জায়গায় বেশি ভাড়ার ফ্ল্যাটে সে থাকতে পারে। কিন্তু দোলার তা ইচ্ছা নয়। বাড়ির জন্য মিছিমিছি বাড়তি কতগুলো টাকা খরচ করে লাভ কি? সেদিন এক বন্ধু এসেছিল বেড়াতে। সে অসিতের এই ফ্ল্যাটের খুব সুখ্যাতি করেছিল। কেন, জায়গাটা খারাপ কিসের? তোমার এই ইন্দ্র বিশ্বাসিত ইন্দ্রপ্রস্থ। সামনে কত বড় রাস্তা পেয়েছো, পার্ক পেয়েছো। আমার হর্তুকি বাগানের গলি যদি দেখতে। বাড়ি না বদলাবার আরও একটা কারণ আছে। অসিতের ব্যাংকের চাকরি, অল ইন্ডিয়া সার্ভিস। যখন যেখানে ইচ্ছা বদলি করে দিতে পারে। নিরিবিলিতে দুজনে মুখোমুখি বসে চা খাওয়ার কি আর জোর আছে? মেয়ে উঠে বসেছে টেবিলের ওপর। আমি চা বিস্কুট খাবো। দোলা ওকে চা খেতে দেয় না, শুধু বিস্কুট দেয়। সেই বিস্কুট বিন্নি একবার বাবার চায়ের কাপে ডুবিয়ে নেয়, আর একবার মায়ের কাপে। কোনো পক্ষপাত নেই। চা খেতে খেতে অসিত বলল, বাজার থেকে কি কি আনবো বলো তো? তরকারি যা আসে তাই না হয় আনবো। ও তো একরকম মুখস্থই হয়ে গেছে, কিন্তু মাছ আনবে। প্রণব কোন মাছ খেতে ভালোবাসে? আমি কি করে বলবো? তোমার বন্ধু। তোমারও তো বন্ধু ছিল। খাওয়া দাওয়ার ব্যাপারে তোমরাই ভালো জানো। একসময় তোমার বাপের বাড়িতে নেমন্তন্ন তো কম খায়নি, বিনা নেমন্তন্নেও খেয়েছে। সে তো তুমিও খেয়েছ। মাছ টাছ পছন্দ করে, যদি আনতে পারো এনো, না হলে এনো না। আর ওই সামনের দোকানে মাংস পাওয়া যায়, আমি এখান থেকে মাংস আনিয়ে নেব। গলার স্বরটা একটু যেন রুক্ষ শোনালো দোলার। অসিত লক্ষ্য করল যতবার সে প্রণবের নাম করে ততবারই দোলা আড়ষ্ট হয়। না হয় লজ্জিত হয়, না হয় অস্বস্তি বোধ করে। কেন এমন হবে? 7-8 বছর হয়ে গেল তাদের বিয়ে হয়েছে, তারপর সন্তান হয়েছে। এখনও কেন ব্যাপারটাকে সহজ স্বাভাবিকভাবে নিতে পারবে না দোলা? আর প্রণবও এখন বিবাহিত। তার ঘরেও বউ এসেছে, বউয়ের কোলে 2টি বাচ্চা। ওদের আবার যমজ শিশু। একই সঙ্গে পুত্রকন্যার স্বাদ মিটেছে। অসিত চায় ব্যাপারটা এবার সহজ হয়ে যাক। তাদের 2 বন্ধুর মধ্যে আগের মতোই মেলামেশা হোক, পারিবারিক লেভেলে দেখা সাক্ষাৎ, আলাপ পরিচয়, অন্তরঙ্গতা বেড়ে উঠুক। প্রণব এমনিতে সজ্জন সহৃদয় মানুষ। অসিতও এমন কিছু খারাপ মানুষ নয়। অফিসের বাইরে পরিচিত আত্মীয় স্বজনদের মধ্যে কেউ সে কথা বলে না। শুধু প্রণবের মনে একটা কাটা দাগ আছে, কিন্তু সেটা তো একটা দাগ মাত্র। 7 বছর আগের সেই ক্ষতচিহ্ন কি আজও শুকায়নি? তা প্রণবই জানে। আর আশেপাশের আরও কিছু লোকজন যারা ব্যাপারটার কথা জানত, অসিতের সম্বন্ধে তাদের ধারণা হয়তো একটু অন্যরকম হয়ে রয়েছে। তাতে অসিতের কিছু যায় আসে না। তাদের কজনের সঙ্গেই বা অসিতের আজকাল দেখা সাক্ষাৎ হয়? কজনের সঙ্গেই বা তেমন ঘনিষ্ঠ সম্পর্ক ছিল? তারা হয়তো মুখে মুখে আড়ালে আবডালে অসিতের কিছু অখ্যাতি ছড়িয়ে থাকবে, তাতে কিছুই এসে যায় না। অসিত চায় প্রণবের সঙ্গে তার সম্পর্কটা আগের মতোই সহজ স্বাভাবিক হয়ে উঠুক। অন্তরঙ্গতা হয়তো ইচ্ছা করলেই জমিয়ে তোলা যায় না, কিন্তু একটা সামাজিক সম্পর্ক গড়ে তুলতে বাধা কিসের? চা খাওয়া শেষ করে মেয়েকে একটু আদর করল অসিত। তারপর স্ত্রীর দিকে চেয়ে কোমল স্বরে বলল, দাও তাহলে থলিটা,
নিজের বুদ্ধিমতোই মাছ টাছ নিয়ে আসি। কেন, নিজের বুদ্ধির ওপর তোমার বুঝি আস্থা নেই? আস্থা থাকবে না কেন? বুদ্ধিটুকু কি আর বাড়িতে নিয়ে আসি ভেবেছ? ব্যাংকের সেফ ডিপোজিট ভল্টে রেখে আসি, যেখানে তোমার ওই গয়নাগুলো থাকে। তুমি তো আমার হাতে 5টা টাকাও বেশি দাও না, পাছে বাজে খরচ করে ফেলি। বুদ্ধির বুঝি সেই ভয় নেই? এই কথা বলার পর থেকেই দোলা একটু সদয় হয়। সত্যি, মানুষটির সাংসারিক বুদ্ধি একেবারেই নেই। হেসে বলে, শোনো, এখন তো ইলিশ মাছের সময়, ইলিশ যদি পাওয়া যায় তাহলে তাই এনো, না হয় পোনা তো আছেই, আর বড় বড় চিংড়ি পেলে নিয়ে এসো, মালাইকারি করব। বেলগাছিয়ার বাজারে বোধহয় ভালো মাছ টাছ পাবে না, একেবারে শ্যামবাজারে চলে যেও। যদি পচা মাছটা চেনে বসি? তোমার বন্ধু পচা মাছই খাবে, তাহলে আমি আর কি করব? আমার সেই ভয় নেই, তোমার হাতের গুণে মরা মাছও জ্যান্ত মাছের মতো লাগবে, মরা সম্পর্ক আবার তাজা হয়ে উঠবে। বাজার সেরে খুশি মনেই ফিরে এলো অসিত। ইলিশ আর চিংড়ি দুই মিলেছে। মাছ দেখে দোলাও খুব খুশি। না, পচা টচা নয়, বরফ দেওয়া হলেও ভালো মাছই চিনে এনেছে অসিত। তবে পরনের পাজামাটা অক্ষত অবস্থা নিয়ে আসতে পারেনি, কোত্থেকে যেন কালি লাগিয়ে এনেছে। তাতে দোলা একটু বকুনি দিল। ও কালি কি আর উঠবে বলো? নিশ্চয়ই গাড়ির চাকার কালি। কোথায় গিয়েছিলে বলো তো? এবার পুরো ব্রেকফাস্ট চা টোস্ট আর ডিম সেদ্ধ। খেতে খেতে অসিত বলল, এ তো নিত্য বরাদ্দ, ভালো বাজার করে এনেছি বলে অতিরিক্ত কিছু দেবে না? আমার জন্য এনেছো নাকি? অতিরিক্ত চাওয়াটা শুধু কথার কথা। সত্যি কি আর অত আদর্শভাগ আজকাল চায় অসিত? স্ত্রীকে যখন তখন তেমন করে আদর করবার জন্য মন কি আর আগের মতো উৎসুক হয়ে ওঠে? সেই প্রাক বিবাহ যুগে যেমন হতো, উত্তর বিবাহ পর্বেও প্রথম 2-3 বছর যেমন হতো, তেমন কি আর এখন হয়? অস্বীকার করে লাভ নেই, হয় না। দোলারও যেন তেমন দাবি নেই আর। তার বদলে দুজনের যৌথ সৃষ্টি বিন্নির মুখে ওরা অবিরাম মধুবৃষ্টি করে চলে। একজন এই গালে চুমু খায় তো আর একজন ও গালে। দোলা গৃহকর্ম শুরু করে দিয়েছে। বঁটি পেতে মাছ কুটতে বসেছে নিজের হাতে। সংসারে সব কাজ জানে, সব কাজ পারে, তাই হয়তো ঘোড়া দেখে দেখে খোঁড়া হয়েছে অসিত। না, প্রণবের স্ত্রী মমতা অত সুন্দরী নয়। সৌন্দর্য কি চাইলেই পাওয়া যায়? কে জানে, প্রণব হয়তো সৌন্দর্যকে তেমন করে খোঁজেও নি। হয়তো রূপের ওপর ওর আর তেমন কোনো আস্থা নেই, এমনও হতে পারে। প্রণবের সঙ্গে দেখা সাক্ষাৎ বড় একটা হয় না। যদি বা বিশেষ কোনো কথা থাকে, প্রথম প্রথম চোখ ফিরিয়ে নিত। আজকাল তবু এক আধটা কথা বলে। হঠাৎ অসিতের কি খেয়াল হলো, ওর ঠিকানা সংগ্রহ করে মানিকতলা সিআইটি রোডে একদিন প্রণবের বাড়িতেই হাজির হলো। প্রণবও থাকে অসিতের মতোই একটি ফ্ল্যাট বাড়িতে, তবে ফ্ল্যাটটি আরও ভালো, বাড়িটিও নতুন, রাস্তাটি আরও চওড়া আর বড়। অসিতকে দেখে প্রণব একটু চমকে উঠেছিল বইকি। প্রণব হয়তো ভাবতে পারেনি বন্ধু আর শত্রুর দ্বৈত ভূমিকা নিয়ে অসিত সত্যিই তার বাড়িতে এসে হাজির হবে। আয় বলে ঘরে ডেকে নেওয়ার আগেই অসিত ওর ঘরে ঢুকে পড়েছিল। বসতে বলার জন্য অপেক্ষা করেনি, নিজেই বসে পড়েছিল ওর সুসজ্জিত ড্রয়িং রুমের সোফাটায়। তারপর হতভম্ব প্রণবকে হাত ধরে টেনে পাশে বসিয়ে বলেছিল, খুব অবাক হয়ে গেছিস তাই না? প্রণব আস্তে আস্তে বলেছিল, তোর কোনো আচরণই কেউ কি অবাক হয়? এর মধ্যে যে অন্তর্নিহিত তিরস্কারটুকু আছে তার তীক্ষ্ণতা অসিতকে বিদ্ধ করতে ছাড়েনি। কিন্তু বাড়ি থেকে বেরোবার আগেই অসিত অসীম সহনশীলতার বর্ম পড়ে বেরিয়েছে। আজ তার যে আচরণকে নিতান্ত নাটকীয় বলে মনে হচ্ছে প্রণবের, ও তো জানে না কয়েকদিনের সযত্ন মহড়ায় অসিত তা আয়ত্ত করেছে। প্রণবের কথার জবাবে অসিত হেসে বলেছিল, তা ঠিক, আমার চালচলনে কেউ আর অবাক হয় না, কিন্তু তোর কাণ্ডকারখানায় রাজ্যশুদ্ধ লোক কিন্তু অবাক হয়ে গেছে। ধরা যাক যে মেয়েটিকে তুই ভালোবেসেছিলি, আয় না তোকে আমার স্ত্রীর সঙ্গে একটু আলাপ করিয়ে দিই।
প্রণব দু ঠোঁটে আঙুল রেখে এবং আর চোখে পাশের ঘরখানা দেখিয়ে অসিতকে থামিয়ে দিয়েছিল। তারপর একটু উঁচু গলায় ডেকেছিল, মমতা, এই ঘরে এসো তো একবার, আমার একজন পুরনো বন্ধু এসেছে, ছেলেবেলার বন্ধু। পাশের ঘর থেকে একটা মেয়ে এসে ঢুকলো। বয়স হয়তো খুব বেশি নয়, 30-এর নিচেই হবে, কিন্তু একটু বেঁটে ধরনের, একটু বা মোটাও, গায়ের রং শ্যামলা, সুন্দরী নয়, তবু সব মিলিয়ে কোথায় যেন একটু লাবণ্য লেগে রয়েছে। প্রণব পরিচয় করিয়ে দিল। নমস্কার প্রতি নমস্কারের পর অসিত বলল, আপনি বোধহয় আমার নাম ওর মুখে একবারও শোনেননি। না, আপনার বন্ধু কথা তো প্রায় বলেইনি না, নিজের কাজকর্ম নিয়েই থাকেন। কি কাজ? অসিত প্রণবের স্ত্রীর মুখ থেকেই তার ইদানিংকার জীবন বৃত্তান্ত শুনতে চেয়েছিল। মমতা বলেছিল, এই কলেজের চাকরি তো, বাড়িতেও তো ছাত্রছাত্রীরা আসে, বাকি সময়টুকু লেখালেখি বইপত্র নিয়ে থাকতেই তো ভালোবাসেন। আপনার সময় কাটে কি করে? মমতা বেকার নয়, ওর স্কুল আছে, ঘর সংসারের কাজ আছে, ছেলে মেয়ে নিয়ে ঝামেলা আছে। আমি কম কথা বলি বলে নালিশ করছিল তোর কাছে, মমতাই বা কটা কথা বলে। অসিত হেসে উঠেছিল, বলেছিল, তাহলে তোদের একেবারে নীরব প্রেম আর বোবার সংসার, তাই তো? কই, বাচ্চাদের নিয়ে আসুন দেখি। মমতা একটু লজ্জিত হয়ে বলেছিল, কি দরকার, ওরা আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। আমরা কথা না বললে কি হয়, ওরা তো খুবই কথা বলে, দিন রাত ঝগড়া মারামারি। আপনি বলছিলেন বোবার সংসার, কিছুক্ষণ যদি বসে যান দেখবেন ঠিক উল্টো, আপনার কান একেবারে ঝালাপালা হয়ে যাবে। অসিতের অনুরোধে বাচ্চা দুটোকে নিয়ে এসেছিল মমতা। যমজ সন্তান তো যখন তখন চোখে পড়ে না, তাই একটু কৌতূহলী হয়ে ছেলে মেয়ে দুটির সাদৃশ্য লক্ষ্য করেছিল। জিজ্ঞাসা করে জেনেছিল ওদের বয়সও 3-এর কাছাকাছি। প্রণব বিয়ে করেছে পরে, কিন্তু ছেলে মেয়ে দুটি তাড়াতাড়ি হয়ে গেছে কিংবা হতে দিয়েছে। এই ব্যাপারে মনস্থির করতে অসিতের কিছু দেরি লেগেছিল। প্রথমে জলখাবারের আয়োজন, তারপর মধ্যাহ্নভোজ। অসিত খেতে চায়নি, বাড়িতে কাজ আছে বলে এড়িয়ে যেতেই চেয়েছিল, কিন্তু প্রণব আর মমতা কিছুতেই ছাড়ল না। মমতা বলল, এই ভর দুপুরে কেউ কি কারোর বাড়ি থেকে না খেয়ে যায় নাকি? এই বলছেন পুরনো বন্ধু, এই কি বন্ধুর মতো ব্যবহার? আজ না হয় স্ত্রীর হাতের ভালো রান্না নাই বা খেলেন। না না, তা কথা নয়, ফিরতে দেরি হলে আবার বউ চিন্তা থাকবে তো, ভাত নিয়ে বসে থাকবে। বেশ তো, একটা খবর দিয়ে দিন। টেলিফোন নেই? না, টেলিফোনের জন্য অ্যাপ্লাই করেছি, কবে পাবো ঠিক নেই, তবে পাশের ফ্ল্যাটে আছে। আমরা বড় একটা ইউজ করি না তো, তবে খবর টবর থাকলে জানিয়ে দেয়। প্রণব বলল, তাই দিলেই হলো। আমাদেরও একতলায় একটা ওষুধের দোকান আছে, দরকার হলে ওখান থেকে ফোন টোন করি। চার্জ অবশ্য একটু বেশিই নেয়। তা নিক না, তুমি ফোনটা তাড়াতাড়ি করে এসো। প্রণবের দ্বিধাটুকু সকৌতুকে উপভোগ করল অসিত। একটু বাদেই প্রণব বলল, আচ্ছা, তুইও আয় তাহলে। অসিত গেল সঙ্গে সঙ্গে। ফার্মেসিতে তখনও বেশ ভিড়, কাউন্টারের একপাশে টেলিফোনটা রাখা। কে একটি মেয়ে হেসে হেসে কথা বলছে। সে টেলিফোনটা ছেড়ে দিলে অসিত বলল, এই প্রণব, টেলিফোনটা কর তাহলে, বললেই ওরা দোলাকে ডেকে দেবে। কিন্তু আশ্চর্য, ওর সংকোচ আর লজ্জা নাকি অন্য কিছু কে জানে, প্রণব কিছুতেই গেল না টেলিফোনের কাছে। অসিতই শেষ পর্যন্ত ফোন করে দোলাকে ব্যাপারটা জানিয়ে দিল। চার্জটা অসিত নিজের পকেট থেকেই দিতে যাচ্ছিল, কিন্তু প্রণব হাত বাড়িয়ে ওর হাতখানা ধরে ফেলল। তুই কেন দিবি? আমি দিচ্ছি। অসিতের মনে হলো কতকাল পরে বন্ধু তার হাতখানা ধরল। যে বন্ধুকে সে পরম শত্রু ভেবে ফেলেছিল, সেই বহুদিনের হারানো বন্ধু। ফার্মেসি থেকে বেরিয়ে এসে অসিত ওর দিকে নিজের সিগারেট কেসটা বাড়িয়ে ধরল। প্রণব সিগারেট নিতে আপত্তি করল না। অসিতের মনে পড়ল প্রণব আগে সিগারেট খেত না। কলেজে পড়ার সময় অসিতই ওকে প্রথম সিগারেট ধরায়। তারপর প্রণব অসিতের চেয়েও বেশি সিগারেট খেতে শিখেছে। একসময় চেইন স্মোকার হয়ে উঠেছিল। এদিকে গাছগাছালি বেশ আছে। একটা কৃষ্ণচূড়া গাছের ছায়ায় দাঁড়িয়ে অসিত
প্রণবকে বলেছিল, কি ভেবেছিলি তুই বলতো? দুলাকে না পেয়ে তুই নাকি বাকি জীবনটা নষ্ট করতে বসেছিলি? লেখাপড়া, চাকরি বাকরি সব ছেড়ে দিয়ে একেবারে বিভাগী বাউন্ডুলে হয়ে গিয়েছিলি তুই। বছর 3 তো তোর কোনো পাত্তাই ছিল না। আজকালকে কেউ এমন করে বল? এসব তো সেই সেকেলে নভেল নাটকে পড়তাম আমরা। প্রণব কোনো জবাব দেয়নি। মৃদু হেসে নিজের মনে সিগারেট টেনে গিয়েছিল। অসিত বলেছিল, তোর কাণ্ড কারখানা দেখে আমি একসময় ভেবেছিলাম তোর সঙ্গে দেখা হলে আমি বলবো ডিভোর্স করে দোলাকে আবার তোর কাছে ফিরিয়ে দেব। একটা মেয়ের চেয়ে তোর জীবন, তোর সাকসেস, সুখ শান্তি আমার কাছে অনেক বড়। তুই বিশ্বাস করবি কিনা জানি না, বাচ্চা টাচ্চা আমি আনতে সেই জন্যই দেরি করেছি অনেক। তারপর যখন শুনলাম যে তুইও বিয়ে করেছিস, ঘর সংসার পেতেছিস, তখন প্রণব অসিতের কথা বিশ্বাস করেছিল কিনা বোঝা যায়নি। শুধু একটু হেসে বলেছিল, অসিত, তুই মেয়েদের যত হাতের পুতুল মনে করিস, আমি কিন্তু তা করি না। আমি ওদের পুতুল করে রাখতেও চাই না। মমতা উপস্থিত মতো অসিতকে সেদিন খুব খাইয়ে দিয়েছিল। ডাল, তরকারি, মাংস, ডিম, চাটনি, দই কিছুই বাকি ছিল না। সে প্রায় ভুরি ভোজ। খেতে খেতে বেলা 2টো বেজে গিয়েছিল। এর আগে 2 বন্ধু কত রেস্টুরেন্টে খেয়েছে, কখনো কখনো বারে গিয়েও বসেছে, কিন্তু এমন পারিবারিক পরিবেশে এমন তৃপ্তি করে খাওয়া এর আগে যেন আর হয়নি। বিদায় নেওয়ার সময় অসিত বলেছিল, আমাকে তো জোর করে খাইয়ে দিলে, এবার কিন্তু তোর একদিন রিটার্ন ভিজিট দিতে হবে। সবাইকে নিয়ে আসবি, বাচ্চা টাচ্চা সব শুদ্ধ। কবে যাবি বল? হ্যাঁ, গেলেই হয় একদিন। অসিত মমতার দিকে চেয়ে বলেছিল, আপনার ওপর ভার রইল, দিনক্ষণ স্থির হয়ে যাক তাহলে। কিন্তু অত তাড়াতাড়ি দিনক্ষণ স্থির হয়নি। প্রণবও ব্যস্ত, মমতাও ব্যস্ত। প্রণব লিখছে টেক্সট বুকের নোট, আর মমতা দেখছে স্কুলের টার্মিনাল পরীক্ষার খাতা। মাসখানেকের মধ্যে ওরা সময় করে উঠতে পারবে না। এই মাসখানেক চুপ করে ছিল না অসিত। ওদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিল। কিরে, কবে তোদের সময় হবে? অসিত বন্ধুর বাড়িতে একদিন খেয়ে এসেছে। বন্ধুকে সপরিবারে একদিন খাওয়াতে পারলে তবেই বৃত্ত সম্পূর্ণ হয়। অসিতের একটু জিতও থাকে। আর তাছাড়া এই অন্নগ্রহণের ভিতর দিয়ে প্রণব যেন তার আর দোলার সব দোষ ত্রুটি মার্জনা করে তাদের দুজনকে নতুন করে গ্রহণ করে। খাওয়া আর খাওয়ানোটা উপলক্ষ মাত্র। আসল কথা মিলন, পুনর্মিলন, বন্ধুত্বের স্বীকৃতি, পুনঃপ্রতিষ্ঠা। শেষ পর্যন্ত আজ এই রবিবার দুপুরে আসবে বলে কথা দিয়েছে। টেলিফোন করে নিজেই ঠিক করে দিয়েছে তারিখ আর সময়। সবাইকে নিয়ে আসবে। সন্ধ্যার দিকে বৃষ্টি বাদল হচ্ছে আজকাল। বাচ্চাদের নিয়ে আসা দুপুরই প্রশস্ত। কিন্তু ওরা আসছে না তো। হঠাৎ একসময় খেয়াল হলো অসিতের। বেলা বাড়তে বাড়তে 12:30 বেজে গেল। ওরা এখনো এসে পৌঁছল না। ব্যাপারটা কি? স্ত্রীকে ফিরে গিয়ে 2-3 বার জিজ্ঞাসা করলো অসিত, তোমার রান্নাবান্না সব রেডি তো? হ্যাঁ, কখন হয়ে গেছে। আমিষ নিরামিষ দিয়ে 7-8 রকমের পদ রেঁধেছে দোলা। রান্না যেমন করে ভালো, তেমনি তাড়াতাড়িও করতে জানে। গ্যাসের ব্যবস্থাও আছে রান্নাঘরে, কোনো অসুবিধা হয় না। ওদিকে বিন্নিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ঘুমিয়ে পড়বার আগে সে বারবার জিজ্ঞাসা করেছে, মা, ওরা এলো না? কারা? এই তো আমার বন্ধুরা। আসবে আসবে, তুমি একটু ঘুমিয়ে নাও, তারপর আসবে। কিন্তু 1টা বাজলো, 1:30টা বাজলো, প্রণবরা এলো না। অসিত অস্থির হয়ে ছুটোছুটি করতে লাগলো। ব্যাপারটা কি? কেন আসছে না? পাশের ফ্ল্যাটে ফোন করতে গিয়ে সুবিধা হলো না। ভদ্রলোক বিরস মুখে বললেন, ফোনের কথা আর বলবেন না মশাই, 3 দিন ধরে আউট অফ অর্ডার। অসিত বারবার গিয়ে দোলাকে জিজ্ঞাসা করল, কেন আসছে না বলো তো? কি করে বলবো আমি? ভুলে যায়নি তো? না না, ভুলে যায়নি। বিয়ে থা করেছে, ছেলে মেয়ে হয়েছে, এখন আর ওর কিসের দুঃখ? তবু মনের মধ্যে দুঃখকে ইচ্ছা করেই হয়তো জিয়ে রেখেছে। দোলা কোনো জবাব দিল না। অসিতের ছটফটানির শেষ নেই। একবার ছুটে গিয়ে রাস্তার মোড়ে বাসস্টপ পর্যন্ত যায়। সেই বাসস্টপে বহু যাত্রী নামে, কিন্তু তাদের মধ্যে প্রণবরা নেই।
প্যাসেঞ্জার ভর্তি ট্যাক্সি দেখলে তার দিকে তাকায়, কিন্তু কোনো ট্যাক্সি অসিতের প্রত্যাশিত ব্যক্তিটিকে নিয়ে আসে না। শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে এলো অসিত। বারবার ক্ষোভের সঙ্গে বলতে লাগলো, মিছিমিছি আমার কতগুলো টাকা নষ্ট হলো, কত কষ্ট করে বাজার করলাম। আজকালকার দিনে জিনিসপত্রের দাম কি, আসবেই যখন না তখন বলে দিলেই পারতো। থাক না, চলো তোমাকে খেতে দিই। তুমি খাবে না? খাবো বই কি। তাহলে বলা উচিত ছিল, এসো আমরা দুজনে একসঙ্গে বসে খাই। না বললেও তাই খাবো, চলো। বেলা 2:30টার সময় ওরা দুজনে বসলো মুখোমুখি। এত যত্ন করে এত সুস্বাদু সব রান্না করেছে, কিন্তু জ্বরের রোগীর মতো অসিতের মুখে আজ অরুচি। ফিরে ফিরে মনে পড়তে লাগলো কয়েক বছর আগেকার কথা। প্রফেসর BK দত্তের বাড়িতে যেত দুই বন্ধু একসঙ্গে। অধ্যাপক তাদের দুজনকে খুবই স্নেহ করতেন, তার স্ত্রী আদর যত্ন করে খাওয়াতেন, কিন্তু আকর্ষণ যে কোথায় তা কারোর কাছেই গোপন ছিল না। দোলা তখন বিয়ে পড়ত, চমৎকার রবীন্দ্রসঙ্গীত গাইত। বাবার দুই ছাত্রকে সঙ্গ দিতে তার নৈপুণ্য ছিল সবচেয়ে বেশি। অনেকদিন পর্যন্ত ওর মন জানা যায়নি। ওজনে প্রণব আর অসিত প্রায় একই রকম। বিদ্যায়, বুদ্ধিতে, চেহারায়, বংশমর্যাদায় তফাৎ খুবই সামান্য, 19 আর 20। কারো মধ্যে এটা একটু বেশি, কারোর মধ্যে ওটা। মনে হতো দোলা যেন দুজনকেই ভালোবাসে। দুজনের সমষ্টি আর সংমিশ্রণে যে কল্পিত তৃতীয় ব্যক্তি তাকে যেন ভালোবাসে সবচেয়ে বেশি। তবু একজনকে যখন বেছে নেওয়ার দিন এলো, দোলা প্রণবের দিকেই পক্ষপাত দেখালো। ওর কাছ থেকে আশ্বাস পেয়ে প্রণব চলে গেল ডুয়ার্সের একটা কলেজে চাকরি নিয়ে। অসিত রইল কলকাতায়, কিন্তু অধ্যাপকের বাড়িতে তার আসা যাওয়া বন্ধ হলো না। আলাপ আলোচনার প্রথম আর প্রধান প্রসঙ্গ থাকত প্রণব। অনুপস্থিত থেকেও সে সকলের আলাপ আলোচনার মধ্যে প্রচণ্ডভাবে উপস্থিত থাকত। তখন অসিতের বড় ভূমিকা ছিল বিরহ কাতরা বান্ধবীকে সঙ্গদান। তারপর আস্তে আস্তে প্রসঙ্গ বদলাতে লাগলো, দোলার মনোভাব বদলাতে লাগলো। হয়তো কিছুটা প্ররোচনা অসিতের দিক থেকে আগেই এসে থাকবে, কিন্তু অসিত তো লুকোচুরি করেনি কিছু, দোলাকে চুরি ডাকাতি করেও নেয়নি। দোলার মত নিয়ে তার বাবাই তাকে সম্প্রদান করেছেন। সেই কাঁটাটুকু কি আজও প্রণব তার মন থেকে তুলে ফেলতে পারেনি? আশ্চর্য। কিন্তু আরও আশ্চর্য ব্যাপার ঘটল। 1 সপ্তাহ বাদে একটু বেলার দিকে প্রণব এসে হাজির হলো অসিতের ফ্ল্যাটে। বন্ধুকে দেখে অবশ্যই খুশি হলো অসিত। হেসে বলল, কি ব্যাপার, সেদিন এলি না যে? তারিখ ভুল হয়ে গেছিল? প্রণব বলল, না রে ভাই, জ্বরে পড়েছিলাম, খারাপ টাইপের ইনফ্লুয়েঞ্জা। বাচ্চা দুটো তো এখনও ভুগছে। তোকে ফোনে খবর দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কানেকশানই পেলাম না। অসিত বলল, সত্যি বলছিস? যা, মেডিকেল সার্টিফিকেট নিয়ে আয়। প্রণব নিজের শুকনো দুটো গাল দেখিয়ে বলল, এই হলো সার্টিফিকেট। খুব দুর্বল করে ফেলেছে রে। কারো অসুখ হয়েছিল শুনে এত সুখী অসিত বোধহয় আর কখনো হয়নি। প্রণব তখনই চা খেয়ে বিদায় নিতে চায়, কিন্তু অসিতরা তাকে কিছুতেই ছাড়ল না। দোলা নতুন করে রান্না চাপালো, স্নান করার জন্য গরম জল করে দিল। তারপর অসিতকে যেমন উপস্থিত মতো খাইয়েছিল মমতা, প্রণবকেও দোলা তেমনই খাইয়ে দিল। খাওয়াটা নিতান্ত খারাপ হলো না। দোলা বলল, এই আশা কিন্তু তোমার আশা হলো না, ওদের সবাইকে নিয়ে আসতে হবে। হ্যাঁ, তাই আসবো। বাচ্চাদের অসুখ বলে আজ আর বেশি দেরি করল না। এই অবস্থায় অসিতরাই বা পিড়াপিড়ি করবে কেন? অসিত ওকে এগিয়ে দেওয়ার জন্য সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো। হঠাৎ একটা বাসস্টপের কাছে এসে প্রণব থেমে দাঁড়ালো। অসিত বলল, কি হলো রে? সারি সারি কয়েকটা ফ্ল্যাট বাড়ি। একটি বাড়ির দোতলার একটি ফ্ল্যাটের দিকে আঙুল বাড়িয়ে প্রণব বলল, ওই ফ্ল্যাটটাই প্রফেসর দত্ত থাকতেন, তাই না? অসিতও দাঁড়িয়ে পড়ল, হেসে বলল, হ্যাঁ তো, তাই তো। তোর তো খুব লক্ষ্য আছে। ওরা তো এই ফ্ল্যাট অনেকদিন ছেড়ে দিয়েছেন, সাউথে চলে গেছেন। আমি এই পথ দিয়ে রোজই যাতায়াত করি, একবারও চোখে পড়ে না। প্রণব বন্ধুকে সিগারেট দিল, নিজেও ধরালো। তারপর লাইট পোস্টের মতো সেখানেই দাঁড়িয়ে রইল।
বোঝা গেল ওকে পূর্ব স্মৃতি তাড়া করে নিয়ে চলেছে। স্মৃতি কি অসিতেরও নেই? ফ্ল্যাটের ওই 3খানি ঘর জুড়ে একসময় কত আনন্দ, উৎসব, স্নেহ, প্রীতির ধারা বয়ে গেছে। বিশ্বাস স্থাপন, বিশ্বাস ভঙ্গ, আর তার জন্য অনুশোচনার পীড়ন সে অনুভব করেছে। এখন সেই সব অনুভূতির কোনো চিহ্ন মাত্র নেই। এই ফ্ল্যাটে এখন যেমন একটি অপরিচিত পরিবার বাস করেন, তখনকার মধুর আর তিক্ত, মৃদু আর তীব্র অনুভূতিগুলিও যেন তেমনই এক অপরিচয়ের আবরণে আচ্ছন্ন। যে দোলা আজ তার গৃহিণী হয়ে ঘর সংসার করছে, সন্তান পালন করছে, সে কি সেই দোলা, নাকি আজকের সেই অসিতই সেই অসিত? অসিত সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তুই নিশ্চয়ই তখনকার দিনগুলোর কথা ভাবছিস। প্রণব বলল, হয়তো। অসিত বলল, তখন বোধহয় তুই আমাকে খুন করে ফেলতে পারতিস। তা পারতাম। আর এখন এখন পিনের খোঁচা দিতেও আলস্য লাগে। অসিত বলল, ঠিকই বলেছিস। আলস্য, ঔদাস্য আর জড়তা সব ঢেকে দিয়েছে। সেই প্যাশন আর কোনো কিছুর মধ্যেই নেই রে, না প্রেমে, না বন্ধুত্বে, না হিংস্র শত্রুতায়। তোর কি মনে হয় না মাত্র এই 35-36 বছর বয়সে এসেই আমরা বুড়িয়ে যাচ্ছি, বড্ড তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছি? প্রণব কোনো জবাব দিল না। অসিত বলল, কি ভাবছিস বলতো? প্রণব একটু চুপ করে থেকে বলল, তোর ভাবনার চেয়ে আমার ভাবনা খুব একটা আলাদা নয়। তারপর বাসের অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে নিঃশব্দে সিগারেট টানতে লাগলো। আপনারা শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা অভিন্ন হৃদয়। আজকের গল্প এখানে শেষ হলো। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন অবশ্যই, আর ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন, গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। উপন্যাস যদি শুনতে আপনারা পছন্দ করেন, তাহলে গল্পকথক রীতি উপন্যাসের একটি আলাদা চ্যানেল আছে। আপনাদের ইচ্ছা হলে আপনারা সেই চ্যানেলটি থেকে উপন্যাস শুনতে পারেন। আজকে এই পর্যন্তই। নতুন গল্প নিয়ে আবার খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।